হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো এবং আমি এখানে তারই কন্টিনিউয়েশন করছি। ক্লাস 11-এর ইউনিট 1-এর যে বেসিক কনসেপ্ট অফ ফুড, নিউট্রিশন, ওইটার কন্টিনিউয়েশন চলছে। তো এই ভিডিওতে আমি মেনলি খাদ্যের যে সামাজিক কাজ বা সোশ্যাল ফাংশনস অফ ফুড এবং খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ, সাইকোলজিক্যাল ফাংশনস অফ ফুড নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা জেনেছি খাদ্যের কাজ কী, এবং বেসিক্যালি আমরা যে কাজগুলো জেনেছি সেগুলো শারীরবৃত্তীয় কাজ। সেখানে পুষ্টি সাধন করা, শরীরের ক্ষয় প্রতিরোধ করা, শারীরবৃত্তীয় বিকাশ করা, এগুলো আমরা জেনেছি। তাছাড়াও খাদ্যের সামাজিক এবং মনস্তাত্ত্বিক কাজগুলি আজকে আমরা বিস্তারিতভাবে জানব। পুষ্টিদান ছাড়াও খাদ্যের একটি সামাজিক গুরুত্ব আছে। সেটি কিভাবে? আমরা ধরো একটা জায়গায় বসে খাচ্ছি, ঠিক আছে, এবং কোনো একটা বহিরাগত মানুষ যাকে আমরা চিনি না, তাকে যদি আমরা সেই গ্রুপেতে ইনক্লুড করি, তাকেও আমাদের সাথে এসে খাওয়ার জন্য বলি, একসাথে খাওয়া শুরু করি, তাহলে সেই মানুষটিকে কী করা হয়? স্বীকৃতি দান করা হয় যে না, তোমাকেও আমরা আমাদের দলের মধ্যে ধরছি। তো এখানে একটা আন্তরিকতা, এখানে একটা সৌহার্দ্য স্থাপনের সম্পর্ক গড়ে ওঠে। ঠিক তেমনই আমাদের পারিবারিক সম্পর্কও কিন্তু খাবারের মাধ্যমে গড়ে উঠতে পারে, খুব দৃঢ় হতে পারে, ঠিক আছে। যেমন আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যর সাথে হয়তো দিনের যে কোনো একটা টাইমে, পসিবল তো হয় না যে সব সময় খাওয়া একসাথে সম্ভব, তো হয়তো রাত্রে ডিনারটা যদি আমরা একসাথে খাই সকল পরিবারের সদস্য নিয়ে, এবং যদি আমাদের যে ভিউগুলো আছে, যে আমাদের সাথে যা ঘটছে বা যে কোনো বিষয়ে ডিসিশন দেওয়া বা কোনো কিছু কথা নিয়ে আলোচনা করা, এগুলোর মাধ্যমে কি হয়, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে, সেটা বড় হোক ছোট হোক, প্রত্যেকটা মেম্বারের সুসম্পর্ক স্থাপিত হয়। তো আমরা খাবার খাওয়ার সময়েই এই সম্পর্কগুলো গড়ে উঠছে এবং সুদৃঢ় হচ্ছে, তাই খাবারের সামাজিক দিক থেকে খুব বড় একটা রোল আছে, ভূমিকা আছে। এছাড়াও আমরা সমাজের যে কোনো রকম উৎসব দেখতে পারি। আমাদের সমাজ বিভিন্ন ধর্ম নিয়ে গঠিত এবং এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে। যেমন আমরা হিন্দুদের মেনলি দুর্গা পুজোর যখন দশমী দেখা হয়, তখন আমরা মিষ্টি বিতরণ করি, প্রত্যেকে বিজয়া দশমীতে মিষ্টি খাই। তো সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়, তেমন মুসলিমদের ক্ষেত্রেও যখন ঈদ হয় তখন সেমাই ডিস্ট্রিবিউট হয়, বা খ্রিস্টানদের যখন কোনো রকম উৎসব থাকে, স্পেশালি বড়দিন, আমরা কেক খেয়ে থাকি। তো আমরা একে অপরের ধর্মের কিন্তু খাবার খেয়ে থাকি, এবং এর মাধ্যমে এই যে ধর্মীয় যে অসাম্য জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বয়কট করা যেতে পারে, এবং প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে কিন্তু সুসম্পর্ক স্থাপিত হতে পারে। তাই সামাজিক দিক থেকে খাদ্যের খুব বড় একটা ভূমিকা আছে। পরবর্তী যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ খাদ্যের। তো একে অপরের সাথে শুধুমাত্র সামাজিক দিক থেকেও যেমন সুসম্পর্ক গড়ে উঠছে, ঠিক তেমন মনস্তাত্ত্বিক দিক থেকেও কিন্তু একটা ভালো লাগা, ভালোবাসা, এই ফিলিংসগুলো এক একটা মানুষের মধ্যে গড়ে উঠতে পারে। কেউ এমন হয়ে থাকতে পারো যারা খুব রান্না করতে ভালোবাসো, রান্না করে পরিবারের অন্য মানুষদেরকে দিয়ে, বা খুব ভালো বন্ধুকে খাইয়ে তোমরা মজা পাও। যখন কেউ তোমাকে তোমার হাতের তৈরি ভালো খাবারটা খেয়ে প্রশংসা করে, তখন ভালো লাগে, লোককে খাইয়ে ভালো লাগে। বা এমন হয় যে কোনো দরিদ্র মানুষে খেতে পাচ্ছে না, খুবই নিডি মানুষ, তাকে হয়তো তোমরা খাবার দিচ্ছ, হেল্প করছো, করে যে মানসিক শান্তিটা পাওয়া যায়, সেটা হচ্ছে খাদ্যের একটা বড় কাজ। তুমি লোককে খাইয়ে এবং নিজে খেয়ে নিজের পছন্দের কোনো রান্না, হয়তো তুমি তোমার পছন্দের মানুষ, মায়ের কাছে মায়ের হাতের কোনো রান্না হলো, সেই খাবারটা হয়তো মা তোমার জন্য করে রেখেছে, সেটা খেয়ে তোমার খুব ভালো লাগলো, তোমার একটা মানসিক যে শান্তি আসলো, সেটাই কিন্তু মনস্তাত্ত্বিক কাজ খাদ্যে। এমন সময় হয় আমাদের দিনটা খুব খারাপ যায়, আমাদের সাথে খুব খারাপ হয়, সেই মুহূর্তে যদি আমাদের পছন্দের কোনো খাবার আমরা খাই, তখন আমরা মানসিক দিক থেকে শান্তি পাই এবং আমাদের মনটা ভালো হয়ে যায়। তো এই মন ভালো করবার জন্য কিন্তু খাবার খুব বড় একটা রোল প্লে করে। এর পরবর্তী টপিকটা হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্টস কাকে বলে। নিউট্রিয়েন্টসের যে ক্লাসিফিকেশন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট কী, সেটাই। তো এটাও আমি এই ভিডিওতেই কন্টিনিউ করব, না হলে অনেকগুলো ভিডিও চলে আসবে। যেসব জৈব ও অজৈব উপাদান আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সঙ্গে জড়িত থেকে কর্মসামর্থ্য ও দক্ষতা বাড়ায়, জীবদেহের মৌলিক ধর্ম পালনে সহায়তা করে, সুস্বাস্থ্য বজায় রাখে, সেসব জৈব ও অজৈব উপাদানকে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। তো
মেনলি যদি সোজা ভাষায় আমরা বলি পরিপোষক কি, আমরা খাদ্য যখন গ্রহণ করছি খাদ্যটা হজম হচ্ছে আমাদের বডিতে গিয়ে, এবং হজম হওয়ার পরে যে স্টেপটা থাকে সেটা হচ্ছে আত্তীকরণ মানে শোষণ। তো শোষণ হওয়ার পরে যে উপাদানগুলো আমরা পাচ্ছি আমাদের বডিতে যাচ্ছে সেগুলোই হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্টস। নিউট্রিশন আর নিউট্রিয়েন্টস এই দুটো টার্ম খুব কমন আর খুব উল্লেখযোগ্য। তাই পরিপাকের পরে যে উপাদানগুলো আমরা পাই সেটা জৈব হতে পারে, সেটা অজৈব হতে পারে। জৈব বলতে আমরা বোঝাই যেখানে কার্বন থাকছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিন, এদেরকে কিন্তু জৈব উপাদান বলে, ঠিক আছে। আর অজৈব উপাদান বলতে বোঝায় খনিজ উপাদানকে বা খনিজ মৌলকে, মানে মিনারেলসকে। তাহলে বোঝা যাচ্ছে পরিপোষক বা এই খাদ্য উপাদানগুলো খাবারের মধ্যেই উপস্থিত থাকে। খাবার খাওয়ার পর, হজম হওয়ার পর আমরা বডিতে এটাকে অ্যাক্টিভলি পাই। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এগুলো তো খুবই কমন টার্ম। তো এগুলোই ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টসের আন্ডারে পড়বে। তো যখন আমরা খাদ্য উপাদানকে দুভাগে ভাগ করছি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে বোঝায় খাদ্যের প্রধান উপাদান যেগুলো আমাদের বডিতে, শরীরে অনেক বেশি পরিমাণে লাগে। মেনলি এরা কী করে, আমাদের শরীরে তাপ উৎপন্ন করে। তাপ উৎপন্ন করাটা হচ্ছে প্রধান কাজ, কারণ তাপ উৎপন্ন না হলে আমরা বডির কোনো রকম ফাংশনই করতে পারবো না। সব কাজ করবার জন্য এই যে কথা বলা, হাত পা চালানো, এবং শুধুমাত্র এই বাহ্যিক কাজগুলো নয়, আমাদের শরীরের মধ্যে যে বিপাক হচ্ছে এই বিপাকের পিছনেও কিন্তু শক্তি লাগছে। তো এই সব কাজ করবার জন্য দেহের এই খাদ্যের প্রধান উপাদান যেগুলো আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই তিনটে উপাদানের খুব দরকার। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের উৎস সাবু, গুড়, চিনি, ডাল, চাল, ভাত এবং এই ধরনের মিষ্টি জাতীয় খাবার বা ফল হতে পারে। এবং প্রোটিন জাতীয় খাবারের প্রধান উৎস হচ্ছে অ্যানিমাল সোর্স, মানে মাছ, মাংস, ডিম, দুধ। ডালের মধ্যেও কিন্তু ডাল, পনির, সয়াবিন, এগুলোর মধ্যে প্রোটিন থাকে। আর লিপিড বা ফ্যাট জাতীয় খাবার হচ্ছে তৈল সমৃদ্ধ খাবার, যেমন ঘি, বাটার, সর্ষের তেল, যে কোনো রকম মানে প্রাণী থেকে পাওয়া তেলও হতে পারে, সেটা ডালডা হতে পারে, সেটা চর্বি হতে পারে, বা এছাড়া বাদাম, তৈলবীজ, মাখন সমেত গুঁড়ো দুধ বা মাছ, মাংস থেকেও আমরা কিন্তু ফ্যাট পেতে পারি। এর পরবর্তী যে ভাগটা আছে সেটা হচ্ছে খাদ্যের অণু উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টস দু ধরনের মেনলি হয়ে থাকে, ভিটামিন, মিনারেল, মানে খনিজ লবণ। ভিটামিনের অনেক ক্লাসিফিকেশান আছে, পরবর্তী অনেক ভিডিওতে আসবে। ভিটামিন মেনলি দু ধরনের হয়ে থাকে, জলে দ্রবীভূত আর তেলে দ্রবীভূত। তেলে দ্রবীভূত ভিটামিনের মধ্যে এ, ডি, ই, কে, এই চারটে ভিটামিন পড়ে। আর জলে দ্রবীভূতর মধ্যে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স পড়ে। বি কমপ্লেক্সের আন্ডারে অনেকগুলো ভিটামিন আছে। ভিটামিন মেনলি আমরা সবুজ শাকসবজি, ফল, যে কোনো রকম অ্যানিমাল সোর্স, মাছ, মাংস, ডিম, বা কোনো ক্ষেত্রে তোমার কড লিভার অয়েল, মাছের কোনো তেলের মধ্যেও থাকতে পারে। তো এগুলোর অনেক রকম যেহেতু এগুলোর ক্লাসিফিকেশান আছে, তাই প্রত্যেকটা ভিটামিন এক একটা রিচ সোর্স থাকে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে খনিজ লবণ বা মিনারেল। মিনারেলের অনেক রকম ভাগ, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, এরকম অনেক রকমের মিনারেল আমাদের বডিতে দরকার পড়ে, খাদ্য থাকে এবং আমাদের শরীরেরও দরকার পড়ে কাজ করবার জন্য। তো সেগুলো কিছু রিচ সোর্সেস থাকে, যেমন সোডিয়াম খাদ্য লবণ থেকে আমরা পেয়ে থাকি, সোডিয়াম ডাবের জলেও থাকে, ক্যালসিয়াম আমরা তিল থেকে পেতে পারি, ক্যালসিয়াম কোনো রকম ছোটো মাছ থেকে পেতে পারি, এবং আয়রন যখন আমরা খাই তখন সেটা কোনো রকম মাংসের মেটে, বা সেটা খেজুর হতে পারে। এরকম রিচ সোর্সেস আছে। তো ফার্দার এগুলো ডিসকাস করা হবে। ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে একটা কমেন্ট করো, জানিও তোমাদের মতামত, কেমন পড়াশোনাটা লাগছে।